Bismillahirrahmanirrahim. Good morning and welcome everybody to my class on validity and reliability. প্রথমে আমরা একটা ফ্লো চার্ট দেখে নিই যে কোনো কিছুর একিউরেসি কিভাবে মেজার করা হয়। তো একিউরেসি মেজারমেন্টের দুইটা টুল, একটা হচ্ছে রিলায়েবিলিটি আর একটা হচ্ছে ভ্যালিডিটি। রিলায়েবিলিটি আবার তিন ভাবে মেজার করা যায়, একটা হচ্ছে টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি, আরেকটা ইন্টারনাল কনসিস্টেন্সি, আর একটা প্যারালাল ফর্ম। আর ভ্যালিডিটি আবার আছে চার রকমের: ফেজ ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, criterion validity and construct validity. So measurement of accuracy is by reliability and validity. Again, reliability is of three type: test retest reliability, internal consistency and parallel form. Validity, phase validity, content validity, criteria validity and construct validity. তো আমরা দেখি reliability কি। Reliability refers to the extent to which scale produces consistent result if repeated measurement is made. কোনো কিছু যদি বারবার মেজার করা হয় তাহলে যাতে কনসিস্টেন্ট রেজাল্ট বা একই রকম রেজাল্ট দেয়। Reliability can be defined as the extent to which the measures are free from random error or XR. অর্থাৎ মেজার করতে গিয়ে র্যান্ডম এরর যদি মুক্ত থাকে, যেটা যত বেশি র্যান্ডম এরর ফ্রি সেটা তত বেশি রিলায়েবল। সুতরাং এভাবেও ডিফাইন করা যায় যে দি এক্সটেন্ট টু হুইচ মেজার্স আর ফ্রি ফ্রম র্যান্ডম এরর। র্যান্ডম এররটা কি? র্যান্ডম এরর একটা স্ট্যাটিস্টিক্যাল কনস্ট্যান্ট। কোনো কিছু মেজার করতে গিয়ে বা ক্যালকুলেট করতে গিয়ে যে ভুল, সেটা এরর গুলোর আলাদা ক্লাস আছে। এপিডেমিওলজিতে এররস ইন এপিডেমিওলজি আলাদা ক্লাস আছে, ওখানে আরো বিস্তারিত বলা হবে। তো এরর ফ্রি মেজারমেন্ট যদি হয় সেটাই হচ্ছে রিলায়েবিলিটি। যদি xr r টা নিচে হবে, xr সমান সমান 0 হয়, then the measurement is said to be perfectly reliable. একদম যদি র্যান্ডম এরর 0 থাকে তাহলে আমার রিলায়েবিলিটি একদম পারফেক্ট। The concept of reliability can be described in terms of stability, equivalence or internal consistency. অনেকটা স্টেবিলিটির সঙ্গে মিল আছে, যে স্টেবল সবসময় একই রকম, সেটাকে আমরা স্টেবল বলি। স্টেবিলিটিও অনেকটা রিলায়েবিলিটির সঙ্গে রিলিভেন্ট বা ইকুইভ্যালেন্স, তারপর ইন্টারনাল কনসিস্টেন্সি, এই কথাগুলো রিলায়েবিলিটির সঙ্গে রিলেটেড। A measure is said to be stable if we get consistent results with repeated measurements of the same individual with same instrument. একই ইনস্ট্রুমেন্ট দিয়ে একই ইন্ডিভিজুয়ালের একই পরিবেশে কোনো কিছু মেজার করলে কনসিস্টেন্ট বা একই রকম রেজাল্ট হবে, সেটাই রিলায়েবিলিটি। Stability is concerned with personal and institutional function from one time to another time. Equivalence considers how much error may be introduced by different investigators in observation or different sample of items. Equivalence is concerned with variations at one point in time among observers and sample of items. এই ভেরিয়েশন গুলো সাবজেক্ট টু সাবজেক্ট হতে পারে, ভেরি করতে পারে। আমি দেখলে একরকম দেখবো, আরেকজন দেখলে আরেক রকম দেখবে। তো এরকম ভেরিয়েশনও যদি কম হয় তাহলে সেটা ইকুইভ্যালেন্ট।
A good way to assess the equivalence of measurements by different observer is to compare their scoring of the same event. যে ইকুইভ্যালেন্স ঠিক আছে কিনা কোন একটা ইভেন্টের স্কোরিং আমি যদি করি, অন্য একজন করে, তাহলে একই রকম স্কোরিং হওয়ার কথা। আমার যদি ক্রাইটেরিয়া সেট করা থাকে তাহলে একই রকম স্কোরিং হবে, তখন সেটা ইকুইভ্যালেন্ট হিসেবে গণ্য হবে। Internal consistency uses only one administration of an instrument or test to assess the consistency among items. Reliability coefficient varies between 0 to 1. রিলায়েবিলিটির মেজারমেন্ট হচ্ছে রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট। এটার মান সবসময় 0 থেকে 1 হয়। It is usually expected that a coefficient of 0.8 and above implies acceptable level of reliability. এই পয়েন্টটা মনে রাখবেন কুইজের জন্য, যে রিলায়েবিলিটি কোএফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে 0 to 1। এর মধ্যে যদি 0.8 বা তার বেশি হয় তাহলে ওই টুলটার রিলায়েবিলিটি অ্যাকসেপ্টেবল লেভেলে আছে। অর্থাৎ অ্যাকসেপ্টেবল লেভেল অফ রিলায়েবিলিটি মানে রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট মোর দেন 0.8। more than or equal? জি জি, মানে 0.8 বা তার বেশি হতে হবে আমরা যদি এটাকে রিলায়েবিলিটিটাকে অ্যাকসেপ্টেবল লেভেল হিসেবে চিন্তা করি। কমন টেকনিকস অফ মেজারিং রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মেজার করার কমন 3টা টেকনিক আছে। একটা হচ্ছে টেস্ট রিটেস্ট মেথড, একটা প্যারালাল ফর্মস মেথডস, আর একটা হচ্ছে স্প্লিট হাফ মেথডস। আমরা দেখি টেস্ট রিটেস্ট মেথড কি। The method consists of administering the test to same group of individuals on 2 different occasions. Then a test retest coefficient, sometimes referred as coefficient of stability, is determined. ধরেন সেম ইন্ডিভিজুয়াল বা সেম গ্রুপ অফ পিপল, আমি আজকে সকালবেলায় পেট যখন মোটামুটি খালি এই অবস্থায় আমি 10 জন মানুষের ওজন মাপলাম একটা ওয়েট মেশিন দিয়ে। সেই মানুষগুলোরই আবার বিকেলের দিকে যখন পেট মোটামুটি খালি তখন আবার ওই মেশিন দিয়ে ওজন মাপলাম, অথবা এখন মাপার আধা ঘন্টা পরেই আবার মাপলাম। তো এই দুইবার মাপার মধ্যে তুলনা করে তখন আবার টেস্ট রিটেস্ট কোএফিসিয়েন্ট বের করতে হয়। সেটাই স্টেবিলিটি বা রিলায়েবিলিটি ইন্ডিকেট করবে। তাহলে এরকম একই মানুষের দুইবার টেস্ট করে বা দুইবার মেজার করে যখন রিলায়েবিলিটি দেখা হয় সেটাই স্টেবিলিটি, বা এই মেথডটাই হচ্ছে টেস্ট রিটেস্ট মেথড। নেক্সট মেথড হচ্ছে প্যারালাল ফর্মস মেথড। ইন দিস মেথড 2 parallel forms are administered to the same group, one test immediately following the other. মানে একদম পরপর দুইটা মেজারমেন্ট যদি নেওয়া হয়, অথবা কোনো একটা কোশ্চেনিয়ার বা কোনো একটা ফর্ম একটা দেওয়ার পরপরই আবার আরেকটা দেওয়া হয়, পরে দুইটার মধ্যে কম্পেয়ার করা হয়, তখন সাধারণত ইকুইভ্যালেন্স দেখা হয়। রিলায়েবিলিটির যে আরেকটা ওয়ে ইকুইভ্যালেন্স, সেই কোএফিসিয়েন্ট অফ ইকুইভ্যালেন্স বের করা হয়। Split half method, here the whole set of test item is divided into 2 equal halves, then only one test is administered to compute reliability coefficient. অর্থাৎ এখানে যে গ্রুপটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়, দুই ভাগে ভাগ করে নিয়ে ওই একই টেস্ট দুই গ্রুপের উপরেই অ্যাপ্লাই করা হয়, পরে দুইটার মধ্যে রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট কম্পিউট করা হয়। এটা হচ্ছে স্প্লিট হাফ মেথড, মানে গ্রুপটাকে আগেই দুই ভাগে ভাগ করে নেওয়া হয়। নেক্সট হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি রেফার্স টু দ্য মেজারমেন্ট, ডাজ ইট মেজার্স হোয়াট ইজ ইন্টেন্ডেড টু মেজার। যে যা মেজার করার কথা তাই যখন কোনো টুল মেজার করবে সেটাই হচ্ছে ভ্যালিডিটি। পারফেক্ট ভ্যালিডিটি মিন্স দেয়ার ইজ নো মেজারমেন্ট এরর।
Here there is no systemic and random error. The validity of a questionnaire can be measured by phrase validity, content validity, criterion validity, and construct validity. Phrase validity কি? Phrase validity can be assessed by asking people whether a measure seems to be getting at the concept that is the focus of attention. Phrase validity is an intuitive process and subjective in nature that judges whether the measuring instrument arrives at the concept adequately. It is usually judged by people who are expert and experienced in the field. ফেস ভ্যালিডিটি এমনি যদি আমি সাধারণ উদাহরণ দিই যে একজন মানুষ সম্পর্কে কারো কনসেপ্ট যে সার্জন ধরেন প্রফেসর খাদেমুল ইসলাম স্যার ওনার সম্পর্কে সবার একটা ভালো কনসেপ্ট আছে যে ওনার হাত ভালো সবকিছু ভালো এটাই হচ্ছে ফেস ভ্যালিডিটি ওইরকম কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা কোনো একটা মেজারিং টুল বা কোনো একটা কোশ্চেনিয়ার কোনো একটা আপনার স্কোরিং সিস্টেম সেটার যদি আগে থেকেই যারা ওই ব্যাপারে এক্সপার্ট তারা যদি ওইটাকে ইউজ করে তারা যদি ওইটাকে রিলায়েবল মনে করে তাদের কাছে যদি ওইটার ফেস ভ্যালু ভালো হয় পজিটিভ থাকে সেটাকেই আসলে ফেস ভ্যালিডিটি বলে ওই যে বললাম যদি সুনাম থাকে যে প্রফেসর খাদেমুল ইসলাম স্যার খুব ভালো সার্জন এই সুনাম থাকাটা যারা সার্জন বা ওই রিলেটেড তারা জানবে যে ওনার সুনাম আছে বা উনি ভালো এই সুনাম থাকাটাই হচ্ছে একটা ফেস ভ্যালিডিটি অর্থাৎ আগে থেকেই কোনো টুল বা স্কোরিং মেথড যদি সবার কাছে রিলায়েবল বলে মনে হয় বা যারা ওই ফিল্ডে এক্সপার্ট তারা যদি রিলায়েবল মনে করে সেটাই হচ্ছে ফেস ভ্যালিডিটি এরপরে কন্টেন্ট ভ্যালিডিটি content validity seeks answer whether the empirical indicators fully represent the domain of underlying concept being studied. It concerns the degree to which content of a set of items adequately represent the universe of all the relevant items under study. অর্থাৎ যা আমি দেখতে চাই সেই বিষয়টা ওই টুল বা ওই স্কোরিং সিস্টেম দেখতে পারে কিনা এখানে কন্টেন্টটার উপরে জোর দেওয়া হবে যে ওই কোশ্চেনিয়ারের মধ্যে যা যা প্রশ্ন আছে বা যা যা আইটেম আছে সেগুলো কি আমি যা দেখতে চাই যে অবজেক্টিভ ফুলফিল করতে চাই তা তুলে আনতে পারবে কিনা অর্থাৎ এখানে কন্টেন্ট অফ দা টুল বা কন্টেন্ট অফ দা স্কোরিং টুল সেটার উপরে এখানে বেশি গুরুত্ব দেওয়া হবে কন্টেন্টটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি এরপরে ক্রাইটেরিয়ন ভ্যালিডিটি রিফ্লেক্টস whether a scale performs in relation to other variable selected as meaningful criteria এটা আবার দুই রকমের আছে কনকারেন্ট ভ্যালিডিটি আর একটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি concurrent validity কি describe a measure that is valid for measuring a particular phenomenon at the same time that measurement is administered. Concurrent validity describe a measure that is valid for measuring a particular phenomenon at the same time that the measurement is administered. অর্থাৎ যখন মেজারমেন্টটা অ্যাপ্লাই করা হচ্ছে ওই সময়েই ভ্যালিডিটিটা বোঝা যাবে বা মেজার করা যাবে সেটা হচ্ছে কনকারেন্ট ভ্যালিডিটি আমি যখন ওজন মাপছি তখনই ভ্যালিডিটি কোনোভাবে বুঝতে পারছি এটা কনকারেন্ট ভ্যালিডিটি আর প্রেডিক্টিভ ভ্যালিডিটি রেফার্স টু দ্য ফিউচার পারফরম্যান্স অন দ্য ক্রাইটেরিয়া এর ভ্যালিডিটি ভবিষ্যতে বোঝা যাবে দিস টু মেজার্স ডিফার্স অনলি ইন টাইম পার্সপেক্টিভ এটা সময়ের সাথে সম্পর্কিত একটা ভবিষ্যতে আর একটা হচ্ছে at present time. Next হচ্ছে construct validity. When the validity cannot be measured directly, rather it is measured in an indirect way, then it is called construct validity. সরাসরি মেজার না করে যখন ইনডাইরেক্টলি মেজার করা হয় তখন সেটাকে বলা হয় কনস্ট্রাক্ট ভ্যালিডিটি এখন একজন মানুষের নিউট্রিশনাল স্ট্যাটাস এটা তার
ক্যালোরি রিকোয়ারমেন্ট কত, সে কতটুকু খাবার খায়, এটা দিয়েও মেজার করা যায়। আবার তার বডি বিল দেখে অথবা বিএমআই দেখেও মেজার করা যায়। এই বিএমআই দেখে মেজারমেন্ট এটা হলো একটা আ ইনডাইরেক্ট মেজার। তখন সেটাকে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বলা হয়। তো এই বিষয়গুলো একটু আমাদের কাছে নতুন বা একটু ambiguous অথবা আ একটু অপরিচিত, বুঝতে সমস্যা হচ্ছে সবার, এটা আমি জানি। তো এটা আবার পড়তে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে। এখন আমরা দেখি যে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি ২ টার রিলেশনশিপ কি? রিলায়েবিলিটি ভার্সাস ভ্যালিডিটি। The relationship between reliability and validity can be studied in terms of true score model. If a measurement is perfectly valid, it is also perfectly reliable. কোনো মেজারমেন্ট যদি ভ্যালিড হয় তাহলে অবশ্যই সেটা রিলায়েবল হবে। Thus perfect validity implies perfect reliability. অর্থাৎ কোনো কিছু পারফেক্টলি ভ্যালিড মানে পারফেক্টলি রিলায়েবলও হবে একই সাথে। But if a measurement is perfectly reliable, it may or may not be perfectly valid because the systematic error may still be present. যে কোনো কিছু রিলায়েবল হলে সেটা পারফেক্টলি ভ্যালিড নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে, সরি। বিকজ সিস্টেমেটিক এরর, আমরা যখন এরর পড়বো তখন আরো ক্লিয়ার হবে, সিস্টেমেটিক এরর সবসময়ই থাকতে পারে। সো রিলায়েবিলিটি ইজ নেসেসারি বাট নট এসেনশিয়াল লাইক ভ্যালিডিটি। এখান থেকে কয়েকটা কথা মনে রাখবেন এই এমসিকিউর জন্য, বা রিলায়েবিলিটি ভার্সাস ভ্যালিডিটির সম্পর্ক এটা বোঝানোর জন্য, যে if a measurement is perfectly valid, it is also perfectly reliable. এই লাইনটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে যে if a measurement is perfectly reliable, it may or may not be perfectly valid. ভ্যালিড হলে রিলায়েবল হবেই, কিন্তু রিলায়েবল হলে ভ্যালিড হতেও পারে, নাও হতে পারে। অ্যাচিভিং ভ্যালিডিটি, কিভাবে আমরা ভ্যালিড রেজাল্ট পেতে পারি বা ভ্যালিডিটি অ্যাচিভ করতে পারি? ভ্যালিডিটি ক্যান বি অ্যাচিভড বাই কন্ট্রোলিং দ্য এক্সট্রানিয়াস ভেরিয়েবল। কোন স্টাডির ক্ষেত্রে যখন এক্সট্রানিয়াস বা বাইরের ভেরিয়েবল গুলো কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করা যায়, তখন ভ্যালিডিটি অ্যাচিভ করা যেতে পারে। There are 4 ways to control extraneous variable. আহ, এটা আরেকটু বুঝাইয়া বলি যে আমি আহ, দেখতে চাচ্ছি যে মানুষের নিউট্রিশনাল স্ট্যাটাস ইনকামের সঙ্গে রিলেটেড কিনা। তো দেখা গেল যে আমি যদি আহ, একটু ওয়াইডলি চিন্তা করি, যে যাদের ইনকাম ভালো স্বভাবতই তারা ভালো খাবার বা আহ, যে খাবারগুলো হেলদি লাইফস্টাইল এর সঙ্গে সঙ্গতিপূর্ণ সেটাই তারা কিনে খাবে। কিন্তু শুধুই কি ইনকামটা রিলেটেড? এর সঙ্গে এডুকেশন রিলেটেড। ইলিটারেট বা যার নিউট্রিশন সম্পর্কে নলেজ নাই, তার যদি ইনকাম ভালো থাকে সে ভালো ফুড খাবে না, সে হয়তো জাঙ্ক ফুড খাবে বা ক্ষতিকর খাবার দাবার সেগুলো খাইতে পারে। অথবা সে ব্যালেন্স ডায়েট না খেয়ে কোনো একটা কম্পোনেন্ট খুব বেশি খেলো, এরকম হতে পারে। তো সে এখানে তাহলে কি ইনকামটা আমি দেখতে চাচ্ছি যে নিউট্রিশনাল স্ট্যাটাস এর সঙ্গে রিলেটেড কিনা। কিন্তু এডুকেশন একটা বাগড়া হয়ে দাঁড়াইলো, যে এডুকেশন তো এটাকে আবার নিউট্রিশনাল স্ট্যাটাস কে ইনফ্লুয়েন্স করে। তো এখন যদি আমি সবার এডুকেশনাল স্ট্যাটাস একরকম নেই, অন্যান্য যত এক্সট্রানিয়াস ভেরিয়েবল আছে সেগুলো সবই যদি একরকম নেই, যাতে ভেরিয়েশন না হয়, শুধুমাত্র ইনকামের পার্থক্য থাকবে কিন্তু অন্যান্য কিছু সব একই ক্যাটাগরির সাবজেক্ট যদি চুজ করি, তার মানে আমি এক্সট্রানিয়াস ভেরিয়েবল কে কন্ট্রোল করলাম। ওই অবস্থায় যদি আমি ইনকামের সঙ্গে নিউট্রিশনাল স্ট্যাটাস এর রিলেশন দেখি, তাহলে আমার ভ্যালিডিটি বাড়বে। আর একেকজনের একেক রকম এডুকেশনাল স্ট্যাটাস, একেক রকম হ্যাবিট, একেকজন একেক কালচারের। এই অবস্থায় যদি নিউট্রিশনাল স্ট্যাটাস এবং ইনকাম কম্পেয়ার করি, তাহলে ভ্যালিড রেজাল্ট নাও পেতে পারি। ভ্যালিড রেজাল্ট পাওয়ার জন্য আমার ওই অন্যান্য যে ফ্যাক্টর সেগুলাকে কন্ট্রোল করে নিতে হবে, অর্থাৎ মিনিমাইজ করে একই টাইপের
লোক নিতে হবে। তো এই ভ্যালিডিটি পাওয়ার জন্য ৪ টা মেথড ইউজ করা যেতে পারে বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল কে কন্ট্রোল করার জন্য। একটা হচ্ছে র‍্যান্ডমাইজেশন, যে আমি সিলেকশনে কোনো বায়াস থাকবে না। নিউট্রালি র‍্যান্ডম ভাবে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ম্যাচিং, যে বয়সের ম্যাচিং, এডুকেশনাল স্ট্যাটাসের ম্যাচিং, তাদের অকুপেশনের ম্যাচিং অথবা সেক্সের ম্যাচিং, যে ভেরিয়েবল ইন্টারফেয়ার করতে পারে সবগুলো ম্যাচড হতে হবে। যাদেরকে আমি নিব মিল থাকতে হবে তাদের। তারপরে স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল এবং ডিজাইন কন্ট্রোল। আমার যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর আমি ইউজ করব বা যে স্টাডি ডিজাইন ইউজ করব সেগুলো যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে এই ভ্যালিড রেজাল্ট পাবো। আর যদি এই এক্সট্রানিয়াস ভেরিয়েবল কন্ট্রোল না করা হয়, র‍্যান্ডমাইজেশন না করা হয়, স্যাম্পল এবং কন্ট্রোলের ম্যাচিং মেইনটেইন না করা হয়, তাহলে আলটিমেটলি যে রেজাল্ট হবে সেই স্টাডির রেজাল্ট ভ্যালিড নাও হতে পারে। এই ভ্যালিডিটি দেখার উপায় সেনসিটিভিটি এবং স্পেসিফিসিটি। তো প্রথমে দেখি সেনসিটিভিটি কি। The term sensitivity was introduced by ইয়ারাশামলি, এর নাম হচ্ছে ইয়ারাশালামলি। উচ্চারণটা কঠিন লাগতেছে। ইয়ারাশালমি ইন 1940s। সেই 1940 সনে প্রথম সেনসিটিভিটি টার্মটা ইন্ট্রোডিউসড করে অ্যাজ এ স্ট্যাটিস্টিক্যাল ইন্ডেক্স অফ ডায়াগনস্টিক অ্যাকুরেসি। তাহলে এটা কুইজের জন্য মনে রাখবেন যে কে কোন সনে সেনসিটিভিটি টার্মটা প্রথম ইন্ট্রোডিউস করেছে। It has been defined as the ability of a test to identify correctly all those who have the disease, that is true positive। যাদের সত্যিকার অর্থে ডিজিজ আছে তাদেরকে একটা টেস্ট যত মাত্রায় ডিটেক্ট করতে পারে সেটাই হচ্ছে সেনসিটিভিটি। সেনসিটিভিটি ইজ দ্য প্রপোর্শন অফ ট্রু পজিটিভ, অর্থাৎ ১০০টার মধ্যে কয়টা ট্রু পজিটিভ সেই পার্সেন্টেজটাই হচ্ছে সেনসিটিভিটি। তো সেনসিটিভিটি ক্যালকুলেট করার জন্য আমাদের ১০০ জন ডিজিজ পার্সন আমরা নিব। অন্য কোনো ভাবে স্ট্যান্ডার্ড মেথডে ডায়াগনোসিস করা ১০০ জন ডিজিজড পার্সন নিব। পরে আমি একটা নতুন টেস্ট এপ্লাই করব। এপ্লাই করে দেখা গেল যে ওটা 90% পেশেন্টকে ডিজিজ আছে বলে গণ্য করে। বাকি ১০ জন ডিজিজ আছে কিন্তু তাদের নেগেটিভ দেখাচ্ছে। তাহলে এরা হচ্ছে ফলস নেগেটিভ। কিন্তু 90% কে ট্রু পজিটিভ দেখিয়েছে। তাহলে ট্রু পজিটিভ এর প্রপোর্শন কত হলো? 90%। এটাই হচ্ছে সেনসিটিভিটি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে a 90% sensitivity means a 90% sensitivity means that if we do the test on 100 diseased persons, it will show positive results, that is true positive in 90 persons. The rest 10 will show negative result though have the disease, that is false negative. আশা করি সেনসিটিভিটি সবাই বুঝতে পারছেন। এটার হিসাব সহজ এবং এটা ক্লিয়ার কাট। এটা মুখস্থ করে ফেলবেন। এটার কে ইন্ট্রোডিউস করছে এটা মুখস্থ করে ফেলবেন। এটা ডেফিনেশন মুখস্থ করে ফেলবেন। 90% সেনসিটিভিটি বা 80% সেনসিটিভিটি মানে কি এটা যাতে এক্সপ্লেইন করতে পারেন সেভাবে মনে রাখবেন। দেন হচ্ছে স্পেসিফিসিটি। It is defined as the ability of a test to identify correctly those who do not have the disease। তাহলে যাদের ডিজিজ নাই তাদেরকে নেগেটিভ হিসেবে ডিটেক্ট করার যে ক্যাপাসিটি সেটাই হচ্ছে স্পেসিফিসিটি, অর্থাৎ প্রপোর্শন অফ ট্রু নেগেটিভ। স্পেসিফিসিটি ইজ দ্য প্রপোর্শন অফ ট্রু নেগেটিভ। কিরকম? যে আমি ১০০ জন সুস্থ মানুষ নিলাম, তারপরে ওই টেস্টটা অ্যাপ্লাই করলাম, দেখা গেল যে ৯০ জনকেই সে নেগেটিভ দেখাচ্ছে যে ওই অসুখটা নাই। তার মানে ৯০ জনের আসলে অসুখ নাই, টেস্টও দেখাচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে ট্রু নেগেটিভের প্রপোর্শন। আর ১০ জনকে অসুখ নাই কিন্তু পজিটিভ দেখাচ্ছে, এটা হচ্ছে ফলস পজিটিভ। তো চিকিৎসা ক্ষেত্রের একটা বড় সমস্যা হচ্ছে যত রকমের ইনভেস্টিগেশন আছে কোনোটাই 100% সেনসিটিভ না, 100% স্পেসিফিক না। কিছু ফলস পজিটিভ, ফলস নেগেটিভ রেজাল্ট থাকে। এই কারণে ডায়াগনোসিস করার সময় টেস্টের উপরে শুধু রিলাই করতে হয় না। রোগীর সাইন সিম্পটম, বিভিন্ন রকম হিস্ট্রি,
তারপরে ইনভেস্টিগেশন, সব মিলিয়ে একটা কনক্লুসিভ ইন্টেলিজেন্ট ডিসিশন নিতে হয় যে তার কোনো একটা ডিজিজ আছে কিনা। তো সেনসিটিভিটির মতো সেনসিটিভিটির মতো স্পেসিফিসিটি কত পার্সেন্ট থাকলে আমরা এটা বলবো যে এটা স্পেসিফিক? এটা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশন তো 100% থাকলে ভালো, কিন্তু আমরা টেস্ট চুজ করার সময় যেটা হাইস্ট সেনসিটিভিটি এবং হাইস্ট স্পেসিফিসিটি দেখাবো সেটাকে চুজ করব। এটার কোনো নির্ধারিত লিমিট নাই যে টেস্টই নাই। আমার একটা টেস্ট আছে যেটা 60% সেনসিটিভ, 40% স্পেসিফিক, হয়তো ওটাই নিতে হচ্ছে কারণ এর থেকে ভালো সেনসিটিভিটি স্পেসিফিসিটি ওয়ালা টেস্ট নাই। আবার যদি এরকম হয় যে একদম 95% সেনসিটিভ, 95% স্পেসিফিক, এরকম টেস্ট আছে, আরেকটা আছে 90%, আরেকটা 85%, সেক্ষেত্রে আমি হাইস্ট সেনসিটিভিটি হাইস্ট স্পেসিফিসিটি যেটা শো করে ওইটা নিব। A 90% specificity means if we do the test on 100 healthy persons, in 90% it will show negative result, that is true negative. The rest 10 will show positive result though do not have the disease. এটা হচ্ছে false positive. তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস। এটা আপনারা নিজেরা পড়ে নিজেদের মতো করে আবার আত্মস্থ করবেন, কারণ এই বিষয়গুলো আগেই বলেছি যে এটা নতুন এবং কঠিন, বুঝতে প্রবলেম হতে পারে। এজন্য বারবার পড়ে বিষয়টাকে আত্মস্থ করবেন। আর এই ক্লাস হচ্ছে একটা গাইডলাইন, এর বাইরে আপনি ইন্টারনেট থেকে বা বিভিন্ন ক্লাসের ভিডিও এখন ইন্টারনেটে পাওয়া যায়, নোট পাওয়া যায়, সেখান থেকে আরো ভালো করে পড়ে এটাকে আপনাদের মতো করে নিজেরা শিখে নিবেন। আর যারা স্যার যোগদান করেছেন তারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন নিশ্চয়ই সবাই। স্যার একটা স্যার একটা কোশ্চেন ছিল জি, স্যার। স্যার হ্যাঁ স্যার বলেন। আমি ডক্টর স্যার শিমলা বলছিলাম। আমাদের সেকেন্ড টপিক মানে কুইজটা এটা কি স্যার 20 তারিখ হবে কি স্যার? জি, আগামী শুক্রবার রাত 10টায় নেওয়ার প্ল্যান করছি। আগামী শুক্রবার রাত 10টায় স্যার? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সারা রাত পরীক্ষা মানে হবে। তখন কিন্তু ক্লাস নাম্বার 5 to 8, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস নাম্বার 5 to 8 হচ্ছে ওটার সিলেবাস। আমার আজকের ক্লাস স্যার সম্পর্কে একটা আজকের কোশ্চেন ছিল। ক্লাসের ভিডিও লিংকটা একটু দিলে ভালো হতো। কোন স্যার ক্লাসের? ব্যাপারটা কঠিন তো আরেকবার শুনতে পারলে ভালো হতো স্যার। এই ক্লাসটার? জি এই স্যার ক্লাসের? ভিডিও লিংকটা দিলে ভালো হতো। আপনার এই কথাগুলো ক্লাসটা আরেকবার শুনতে পারলে ভালো হতো স্যার। জি, আমি এটা দিয়ে দিব তাহলে, ঠিক আছে। একটা থ্যাংক ইউ কোশ্চেন স্যার। ছিল আচ্ছা যে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। একই আসসালামু আলাইকুম। একই টেস্টে স্যার একই একটা টেস্টের জন্য আমরা একসাথে কি সেনসিটিভিটি স্পেসিফিটি দুটাই করতে হবে নাকি যে কোনো একটা করলে হবে? জি, আবার বলেন প্রশ্নটা। মানে যে কোনো একটা ডায়াগনস্টিক টেস্ট আমরা স্পেসিফিসিটি এবং সেনসিটিভিটি এর মাধ্যমে প্রকাশ করি, তো এই দুইটাই কি আমাদেরকে করতে হবে নাকি যে কোনো একটা করলে হবে? না, ডায়াগনস্টিক টেস্ট অ্যাসেস করার বিভিন্ন টুল আছে, এখানে আমি মাত্র দুটো বলেছি, সেনসিটিভিটি স্পেসিফিসিটি বলেছি। এছাড়াও পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ইওডেন্স ইন্ডেক্স, আরওসি কার্ভ, অনেক কিছু আছে যেগুলোর আলাদা ক্লাস আছে। অ্যাসেসমেন্ট অফ ডায়াগনস্টিক টেস্ট, ওটা আলাদা। তো এইখানে শুধু ভ্যালিডিটি দেখার জন্য যে সেই প্রেক্ষাপটে সেনসিটিভিটি স্পেসিফিসিটি আসছে। কিন্তু এছাড়াও আপনারা যারা ক্লিনিশিয়ান তারা সবাই এগুলো আরো ভালো বোঝেন, যে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ইওডেন্স ইন্ডেক্স, আরওসি কার্ভ, এগুলো এগুলো পর্যায়ক্রমে আসবে। তাহলে সবগুলো দেখে সবই করতে হয়। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে শুধুমাত্র সেনসিটিভিটি স্পেসিফিসিটি না, এই দুটা তো করবই, আরো করতে হয় পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। সাধারণত এই চারটা করলে একটা টেস্টের রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি বের করা যায়। এই চারটাই করে তারপরে যেটা বেস্ট সেটাকে চুজ করতে হয়। এবং আমরা তো এখন আগে থেকে এগুলো সেট করা, এজন্য আমরা জানি যে টিউবারকুলোসিস হলে এটা করব, অথবা আমার ডিপ ভেন থ্রম্বোসিস হলে ডি ডাইমার করব। এগুলো আগে থেকেই বের করে সেট করে দেওয়া। যেগুলো নতুন টেস্ট সেগুলোর ক্ষেত্রে এই হিসাবগুলো করতে হয় নতুন অবস্থায়। তারপরে একবার সেট হয়ে গেলে তারপর তো ক্লিনিশিয়ানরা সবাই ইউজ করতে থাকে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ।